স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। এবারে জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক চলছে। বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে শুরু হয় এই বৈঠক। এর কিছু আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা। বিএনপির পক্ষ থেকে সেখানে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে যেহেতু এটি একটি 1-to-1 বৈঠক, তাই দুই পক্ষের অন্য কারো এখানে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। বৈঠক শেষে লন্ডনে দেশি বিদেশি গণমাধ্যমের সামনে ব্রিফ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, আর সরকারের পক্ষে বিস্তারিত জানাবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি আমার এলাকাতে কেমন আছেন? সাথে পরিচয় আছে খুব ভালো লাগলো আমাকে। আবহাওয়াটা খুব ভালো, এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ কায়ুম। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বৈঠক তো ভেতরে চলছে, বাইরে নেতাকর্মীরা কি বলছেন, কি প্রত্যাশা করছেন তারা? হ্যাঁ জুয়েল, আমি আগেই বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে 8:52 ওনার কিংস্টনের বাসা থেকে 1 ঘন্টা আগে রওনা দিয়ে 8:52 কিংস্টনের বাসা থেকে রওনা দিয়ে 52 হোটেলে প্রবেশ করেছেন। এরপরে 9টায় মিটিং শুরু হয়েছে। প্রথমে মিটিংটি তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে 1-to-1 হবে। এছাড়া পরবর্তীতে এখানে প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ পরবর্তীতে ওনাদের সাথে যোগদান করবেন। যুক্তরাজ্যের এই মিটিং কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি শত শত নেতাকর্মী আমি এখানে উপস্থিত আছেন। তারা বলছেন এই মিটিং এ আগামী দিনে বাংলাদেশের জন্য একটি সুবাতাস নিয়ে আসছে। আমার সাথে এখন যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র বিএনপি নেতা কসুজ্জামান। আপনি কসুজ্জামান, এই মিটিং থেকে কি প্রত্যাশা করছেন? আমরা আসলে খুবই প্রত্যাশা, আপনারা খুবই উদ্যোগ বসে আছেন এই নিউজ জানার জন্য। আমরাও এখানে বলতে সকাল 7টা থেকে বাঙালি কমিউনিটি বিভিন্ন কমিউনিটির লোকজন আসছে, যেহেতু আজকে এই হোটেলের মধ্যে কি প্রত্যাশা করেন? আজকে এই মিটিং অনেক সাকসেসফুল মিটিং হবে, যেটা আগামী বাংলাদেশ কেমন হবে এই মিটিং থেকে বোঝা যাবে। আমরা আশা করি এটা ফলপ্রসূ মিটিং হবে। আপনি খুব সংক্ষিপ্ত করবেন, কি প্রত্যাশা করেন? ভেরি ব্রিফলি আমরা লাইভে। ধন্যবাদ। বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের অর্জিত ফসল, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমন্ত্রণে আজকে উপস্থিত হয়েছেন, এটি একটি ঐতিহাসিক মিটিং, এটি একটি মাইল ফলক হয়ে থাকবে জাতীয় জীবনে। আপনারা কি চান মিটিং থেকে আউটকাম? বাংলাদেশ যাতে 21 দফার আদলে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নির্বাচিত সরকার পাবে এবং সেই আদলে ফ্যাসিস্টদেরকে বিচার হবে। আপনি আরেক সিনিয়র বিএনপি নেতা, আপনি কি চান? একটু সাবেক চেয়ারম্যানও ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত লাইভে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে 17 বছর যে নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে সফল গণ অভ্যুত্থান করেছে, সেই প্রত্যাশায় আজকে সিদ্ধান্ত গৃহীত হবে, সেই প্রত্যাশা রাখুন। থ্যাংক ইউ। শুনলেন শত শত নেতা কর্মীরা অপেক্ষা করছেন মিটিং এ আউটকাম জানার জন্য। আমাদের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের কিছুক্ষণের মধ্যে হোটেলের ভিতরে নিয়ে ঢুকানো হবে এবং মিটিং এর আউটকাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং বিএনপির একজন প্রতিনিধি হয়তো থাকবেন, আউটকাম জানাবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা
আধা ঘন্টার মধ্যে 20 থেকে আধা ঘন্টার মধ্যে আমরা সাংবাদিকরা কয়েকজন সাংবাদিক বাংলাদেশ থেকে যাদেরকে জি আমন্ত্রণ জি জানানো হয়েছে। একদম একদম পরিষ্কার এম অবশ্যই থাকবেন আপনি আপনার যতটুকু জানালেন যে আগামী হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে একটা ব্রিফিং হতে পারে বৈঠক শেষে সেই বৈঠক আপনার মাধ্যমে অবশ্যই আপডেট নেওয়ার চেষ্টা করবো আপনি থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য স্টুডিওতে আছেন অতিথি হিসেবে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান আপনার স্বাগত কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকের বৈঠক অবশ্যই সবাই তাকিয়ে আছে আপনাকে আপনার রাজনৈতিক বিশ্লেষক বলছি বিভিন্ন সময় আপনি নানা ধরনের বিশ্লেষণও করছেন এই ভোটের তারিখটা নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা এখনো রয়ে গেল বিএনপি রাজি হলো না এপ্রিল এখন আজকে বৈঠকের পর এটা সমাধান হবে বলে কি আপনার মনে হয়? আচ্ছা প্রথম কথাটা হচ্ছে বিএনপি একেবারেই রাজি না এটা বোঝা যায় আমাদের মানে না লুকিয়ে একদম ক্রুড কথাগুলো বলা দরকার আমরা একটা সংকটের মধ্যে আছি আসলে মানে আমি যতদূর বুঝি এপ্রিলের নির্বাচন বিএনপি কোনোভাবে অ্যাগ্রি করবে না এটার প্রমাণ হচ্ছে ওই তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করার পর বিএনপি স্থায়ী কমিটির যে বৈঠক হলো তারপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসেছিল এটা কারো ইনস্ট্যান্ট রিয়াকশন না ওখানে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটা বাক্যে এরকম লেখা ছিল যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন আমি এই বাক্যটা দেখে এটা বুঝতে পেরেছি যখন সুচিন্তিতভাবে আপনি এটা লেখেন এবং জাতির সামনে জনগণের সামনে এবং সরকারের সামনে এটা দেন মানে আপনি বার্তা দিতে চেয়েছেন আই এম ভেরি টাফ অন দিস সো এপ্রিলে নির্বাচন বিএনপি মানছে না শিওর ডিসেম্বরে নির্বাচন তারা চাইছেন এখনও বলছেন কিন্তু আমরা যেটা ধারণা করতে পারছি যে মাঝামাঝি একটা জায়গায় সম্ভবত যদি যাওয়া যায় সেটা সব পক্ষের জন্য ঠিকঠাক হবে ধরুন সরকারের তো কিছুটা ইগো আছে যদি এই সরকারে কিন্তু পরাজিত হওয়ার কোনো বিষয় নেই এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে ধরুন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এবং সে যখন পরবর্তী নির্বাচন এবং আমরা ধরে নিই এটা হাসিনার মতো নির্বাচন হবে না ভালো নির্বাচন হবে সে চায় নির্বাচনের আগে পরাজিত না হয়ে যাওয়ার জন্য কারণ নির্বাচনের আগে ধরুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বললো যে এপ্রিলে নির্বাচন সেখান থেকে সরে আসতে হলো তখন কিন্তু তার খুবই হাই স্টেক এটা কারণ বিরোধী পক্ষ তখন তারকে পরাজিত করেছে এই বোধ বলবে এবং ভোটে প্রভাব পড়বে কিন্তু ডক্টর ইউনূসের সরকার তো ভোট করছেন না সুতরাং তার কিন্তু ওই ঝুঁকিটা নাই যে আমি সরে এসে আমার বিপদ হবে তো সমঝোতা হওয়া উচিত এবং তারপরেও কিছুটা ইগো মানুষের থাকে যে আমি তো ডিসেম্বরে করতে চাইনি আমি আর একটু সময় চেয়েছি সো ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা জানুয়ারি লাস্ট উইক যদি সময় চাইবো মানে আমার কথা হচ্ছে আমার একদম মানে বার্সাই ভিউ বা অথবা আমি লেভেনের মতো যদি জানতে চাই যে কি এমন 10 মাসে হলো যেটা আগামী আরো 7 মাসে হয়ে যাবে বলে আরো সময় চাই কি মনে হয় আপনার? এবং আমরা যদি পয়েন্টটা ধরি 7 মাসও না ডিসেম্বরের 31 তো বিএনপির লাস্ট ডেই এপ্রিলের যদি মাঝামাঝি ফার্স্ট হাফে হয় 3 মাসের একটু বেশি সময় তার মানে বাকি 3 মাসে আপনি কি করবেন আচ্ছা আমি যদি এখন এই প্রশ্ন করি এক্স্যাক্টলি মানে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এরকম একটা সিচুয়েশনে একটা পত্রিকায় এসছে যে তিনি বলছেন এখন ভোট হলে যদি ঠিকঠাক মতো ম্যানেজ করা না যায় তো তার মানে আপনি 3 মাসের মধ্যে ডু সাম ম্যাজিক যেটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে আচ্ছা 3 মাসে যদি আপনি পেরে থাকেন বাকি 3 মাসে এত মাসে এবং সামনের সময়গুলোতে আপনি কেন সেটা করছেন না বা পারছেন না এসব প্রশ্ন কিন্তু আসবে অবশ্যই ওনাদের তো আসলে মূল প্রবলেম এই জায়গায় ট্রান্সপারেন্সির অভাবে সরকারের কাছে তো আমরা ট্রান্সপারেন্সি চেয়েছিলাম ইভেন আমি বিএনপির একটা জিনিস কোট করতে চাই জনাব সালাউদ্দিন আহমেদ যখন ওই যে ঐক্যমত্য কমিশন দ্বিতীয়বার বসলেন ওখানে একটা বক্তৃতা করেছিলেন ওটা কিন্তু সবার সামনে এসছে একটা জায়গায় তিনি বলছেন ডিসেম্বরের পরও যদি আপনাদের আরও কিছু সময় লাগে এটা প্রধান উপদেষ্টার মানে বক্তৃতার আগে বলেছেন যে সেটা কেন আপনি একটু জাতির সামনে জানান এই কেন কিন্তু ওনার ওই স্পিচেও ছিল না তো সুতরাং সরকারের দিক থেকে যখন এটা করা হয় খুব স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই পলিটিক্সের বিএনপির এটা সমস্যা হয়েছে তারপরও আমরা এখন সব কিছুর পরও যদি বলি যে এখন দুজন একেবারে একান্তভাবে বসেছেন আচ্ছা তার আগে এটা বলে নেওয়া ভালো এই বসাটা ইটসেলফ একটা পজিটিভ জিনিস কারণ সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা এই উত্তেজনায় পার্টিসিপেট করেছেন একটা সময় সরকারের বিভিন্ন জায়গা থেকে নানান আচরণ করা হয়েছে বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত জাপানে গিয়ে তিনি যেভাবে নাম না বলে বিএনপিকে অ্যাকিউজ করেছেন একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায় তারা সংস্কার না চেয়ে অথচ বিএনপি 2-3টা কনস্টিটিউশনাল রিফর্ম ছাড়া সব কিছু মেনে নিয়েছে সো এক অর্থে এগুলো ডিসইনফরমেশন আমরা একটু যদি সরিয়ে রেখেও বলি তো এই উত্তেজনাকর অবস্থায় দুই পক্ষ বসতে চেয়েছে এবং বসার চেষ্টা হচ্ছে ইটস এ ভেরি পজিটিভ সাইন তবে একই সাথে আমাদের এটা মানতে হবে এবং সরকারকে বুঝতে হবে সেটা হচ্ছে আমি প্রায় বলি যে এই দেশে এখন 3টা পাওয়ার সেন্টারের ইন্টারঅ্যাকশন ঠিকঠাক হতে হবে আমাদের ভবিষ্যতের স্বার্থে একটা সরকার বিএনপি
বলবো সেটা হচ্ছে সেনাবাহিনী, মানে সেনাবাহিনীকে আলাদা করে বলছি। অনেকে বলেন, আমি এই প্রশ্ন অনেক সময় ফেস করেছি যে সেনাবাহিনী তো সরকারের পার্ট, আপনি সেনাবাহিনীকে আলাদা করে বলছেন অবশ্যই, কেন? শুধু তাই না, বিপ্লবের পার্টও অবশ্যই। সো তাই না? 5th অগাস্টের পর অবশ্যই। সেনাবাহিনীকে আমরা একটু আলাদাভাবে দেখতে হবে। কিন্তু রিসেন্ট টাইমস আপনি দেখবেন সরকারি বাকি দুটো পাওয়ার সেন্টারের সাথেই এক ধরনের বসেছেন। এই দুজনের হাতেই আমাদের আসলে ভবিষ্যতের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভাগ্য ডিপেন্ড করছে। এটা তারা যত দ্রুত বুঝবেন তত ভালো, আর যদি না বুঝেন আমাদের কপালে খারাপই আছে। আর একটা কথা একটু বলে রাখি, আমি পরের সেগমেন্টগুলো, ইভেন একটা প্রাথমিক সমঝোতাও যদি হয় আমি কিন্তু উচ্ছ্বাসে ভেসে যাব না, কারণ আমি দেখছি সরকারের মধ্যে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, ভেতরে আছে, বাইরে আছে। দেখা যাবে সমঝোতা হয়ে প্রধান উপদেষ্টার আন্তরিকতা থাকলেও সেটাকে ভণ্ডুল করারও চেষ্টা হতে পারে, আবার শাহবাগ অবরোধ হয়ে যাবে, হতে পারে। আমি একদম প্রমাণ দিয়ে বলবো। রাইট। ওকে, আমি সেই জায়গাটা একটু ওই যে এই সফরের মধ্যে একটা কথা নিশ্চয়ই আপনি শুনে প্রতিষ্ঠান মন্তব্য করাতে কতটুকু শোভন বলে মনে হয় আপনার? অত্যন্ত অশোভন। আমি এমনি এভাবে ব্যাপারটা বলি, ধরুন কেউ একজন ইসলামে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করেন, ইসলামে, এবং উনি বলছেন কোরআন কি আল্লাহ লিখেছেন, এটা প্রশ্ন করেন থাকবেন না, তাই না? উনি অন্য কিছু হতে পারেন, এটা ব্লাসফেমি। সো ডেমোক্রেসিতে থেকে কে কি ভোট দেবে, তাত্ত্বিকভাবে বলছি, ওনার সময় যদি টাকার বিনিময়ে ভোট হয়, মানুষ যদি ভোট দেয়, এর দায় কার? ওনাকে নিতে হবে। আচ্ছা, বাংলাদেশের মানুষ কি টাকা দিয়ে ভোট দেয়? বাংলাদেশের নির্বাচনে টাকার একটাই বলছি, 18 সাল আমি একটা নির্বাচনকে, ওনার ওই টাকা দিয়ে যদি একটা বৈধভাবে জিতে আসতে পারতেন ফেয়ার ভোটে, উনি কি সেটা করতেন না? কিন্তু উনি রাতে সিল মেরে দিয়েছেন। মানে উনি বুঝেছেন দিনের বেগনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আস্থা রাখেন না, সেই মানুষটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে কিভাবে কাজ করবেন এই প্রশ্ন আসতে পারে। ওইটাও জানি, যেমন একটা কয়টা জেনারেশন ভোট দিতে পারেননি আপনি, ধরেন 35 বছরের নিচে যার বয়স সে এখনো ভোট দিতে পারেনি। সেখানটায় ভোটের জন্য যদি এত কিছু হয়, সে মানে বিএনপি আমি ধরলাম যে সাপোর্ট কমে গেছে, অনেক কমে গেছে, 15 বছরে কমে, তারপর তো 30%-এর নিচে কমে নাই। এবং আপনি যদি আজকে বলেন যে বিএনপি সামনে নির্বাচনে কে ভোটে নির্বাচিত হবে, বিএনপি ছাড়া বিকল্প আছে? একদম কাছাকাছি। তাকে কেন জানি মনে হচ্ছে তাদেরকে একটা পাত্তা না দেওয়ার, তারা খালি ক্ষমতায় আসতে চায়, তারা খালি নির্বাচন চায়, সংস্কার চায় না, এই কথাগুলো, এই গোয়েবলস তৈরি করাটার মানেটা কি? ওই যে বলছিলাম আমি আপনাকে শুরুতেই, যে উনি ইভেন যদি সমঝোতা হয়েও আসে, দেখা যাবে অনেক কিছু ঘটবে না, কারণ অনেক পাওয়ার সেন্টার্স আছে। ধরুন এই সরকারকে যতদিন রাখা যায়, অনেক মানুষ খুবই পাওয়ারফুল থাকে না, আমি খোলাখুলি যদি বলি, ধরুন এনসিপির বা একসময় স্টুডেন্ট লিডার যারা ছিলেন, বিভিন্ন সময় যারা নেতৃত্ব বা কাছাকাছি ছিলেন, তাদের তো এই সরকারের ওপরে বদলি নানান রকম ক্ষেত্রে অনেক প্রভাব আছে। জামায়াতে ইসলামেরও একটা ভালো প্রভাব আছে বলে জানা যায়, বিএনপিরও আছে, নেই তা না। কিন্তু যখন নির্বাচন হবে, বিএনপি যখন ক্ষমতা হবে, প্রত্যেক দল তার মতো করে তার প্রভাব তৈরি সাজিয়ে নেবে, দেখবেন মুহূর্তের মধ্যে তাদের আর কোনো প্রভাব নাই। জামায়াত তাও কিছুটা সংখ্যার শক্তি আছে, কিন্তু জামায়াতও এই মুহূর্তে সরকারের উপরে যতটা ইনফ্লুয়েন্স, এগুলো আমরা জানি, বিভিন্ন মন্ত্রণালয়ে, ভার্সিটিগুলোতে, হেলথ সিস্টেম সেক্টরে তাদের যে পরিমাণ প্রভাব, ও তো প্রায় ডিফ্যাক্টো ক্ষমতায় আছে। তো তার কাছে তো এটা ভালো লাগবে না এটা থেকে সরে যাওয়া। বা কিছু ব্যক্তি আছেন সরকারের ভেতরে এবং বাইরে, তারা এই পাওয়ারটাকে খুব এনজয় করছেন। আমি ওর সাথে আবার অনেকের এক্সট্রা টার্নিংও যুক্ত হয়ে গেছে, সেটাকে যদি সরিয়েও রাখি, সুতরাং তারা তো চাইবেন না। সুতরাং বিএনপিকে এই চাপে যতটা ফেলা যায়, ফেলে ইলেকশনটা যত পেছানো যায়, তাদের পাওয়ার ততদিন থাকতে পারে, ততদিন তারা পাওয়ারফুল থাকতে পারেন, সেই চেষ্টা করছেন। তারা কি বোঝে না যে মানুষ এটা বোঝে না, এমন অবস্থা এখন নাই? সমস্যা কি, পাওয়ারের প্রবলেম আছে সম্ভবত। ধরুন শেখ হাসিনা 5 তারিখ সকালেও বলছেন তুমি গুলি করে আমাকে ক্ষমতায় রাখো, তার ছেলে আর তার বোন তাকে বোঝাচ্ছেন, খেয়াল করুন। তার ছেলে তার বোন কিন্তু বুঝে গেছেন, কিন্তু উনি 5 তারিখ সকালে তাকে বোঝানোর জন্য আনা হয়েছে। দেখুন উনি নিজে কিন্তু তারপরে বুঝতে পারছেন না। সো আমার কাছে মনে হয় ক্ষমতায় থাকলে কোথাও কখনো আপনি এমন সব লোকজনকে দিয়ে সারাউন্ডেড হন, আপনি এমন ভাবে, ওই যে একটা টার্মই আছে যে আপনি আইভরি টাওয়ারে চলে যান, সো ইউ আর আইসোলেটেড, এবং আপনি সব নিজকে মনে করেন যে আমি যেভাবে ওনাদের তো একটা প্ল্যান আছে, আমি এভাবে ঝামেলা করে আমি বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না, করে আমি ক্ষমতা এই সরকারকে যতদূর সম্ভব টেনে নিয়ে যাব। তারা ওই যে তাদের কনফার্মেশন বায়াস, যেগুলো তার পক্ষে থাকে সেগুলো নিয়ে আসে। আর বাইরে থেকে তো আমরা দেখছি এটা আসলে হয় না, কোনোভাবেই হয় না। বিএনপির সাথে কনফ্লিক্ট করে এই সরকার কোনোভাবেই টিকতে পারবে না। তাকে কোনো বিদেশি দেশ সে যত কিছুই বলুক না কেন, ইটস ইম্পসিবল। সেই জায়গাটায় যে আজকে যারা শুরুতে যেটা বললেন, যে আজকের বৈঠকে যদি এক ধরনের সমঝোতাও হয়, সেটিও যে এমপ্লয়ার যারা, মানে ওনার এমপ্লয়ার, উনি নিজেই স্বীকার করেছেন, তো এমপ্লয়াররা যদি আবার নেমে যায়, আবার যদি আবার একটা কনফ্লিক্ট তৈরি হয়, বিএনপির সাথে যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, অনেকেই বলছেন এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হতে পারে।
গৃহযুদ্ধ সম্ভবত হবে না, কিন্তু কনফ্লিক্ট হতে পারে। এই যে আমি কেন বলছিলাম, এবার আমি আপনাকে একদম স্পষ্টভাবেই বলি, দুটো উদাহরণ দিই। সরকারের যে পাওয়ার সেন্টার অনেকগুলো আছে তার একটা প্রমাণ দেই। সেটা হচ্ছে 1.5-2 মাস আগে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের 3 জন দেখা করেছিলেন, মিস্টার আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, মিস্টার মনির হায়দার। তারা দেখা করে এসে প্রেসকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা খুব দ্রুত সংস্কারের কাজ শেষ করুন, ডিসেম্বরে নির্বাচনকে মাথায় রেখে। ওনারা এটা বলেছেন। এই 3 জন ব্যক্তিকে আমরা সবাই চিনি, ব্যক্তিগতভাবে অনেকে চিনি। মানে ওনারাই ভুল করার কোনো কারণ নাই। কিন্তু উইদিন 30 or 40 মিনিটস প্রেস টিম নতুন একটা সংশোধনী দিল যে না, প্রধান উপদেষ্টা ডিসেম্বর বলেন নাই, শুধু ডিসেম্বর থেকে জুন, ওই একই গল্প। খেয়াল করুন। তাহলে এখানে একটা পাওয়ার সেন্টারের প্রমাণ। নাম্বার 2, প্রধান উপদেষ্টা চাইলেই কি হয়? এই যে আমরা নামার কথা বললাম তার এমপ্লয়ারদের, প্রধান উপদেষ্টা 7-8 বার অন্তত দেশি বিদেশি মিডিয়াকে বলেছেন আওয়ামী লীগ উনি নিষিদ্ধ করবেন না, ক্লিয়ারলি বলেছেন। এমনকি আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত, জনগণ সিদ্ধান্ত নেবে। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শেষ পর্যন্ত ওই যে তার এমপ্লয়াররা নামলেন, তার সাথে অনেকে আসলো। তো একইভাবে কিন্তু একটা সিস্টেম তৈরি করা হয়েছে। 3টা ঘটনা আপনাকে বলি। জনাব নাহিদ ইসলাম মার্চে ইন্টারভিউ দিয়েছেন রয়টার্স এবং এএফপিকে, বলেছেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, নির্বাচন হওয়ার উপযোগী পরিবেশ নাই। 1, 2 হচ্ছে বিএনপির প্রশাসন মাঠ পর্যায়ে চলে গেছে, এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অ্যান্ড ফাইনালি সবচেয়ে ভয়ঙ্কর একটা কথা ওনারাও বলেছেন এবং জামায়াতও সমর্থন করছে, যে এই নির্বাচন কমিশন বিএনপির সাথে অ্যালাইন, এটাকে পরিবর্তন করা ছাড়া হবে। তার মানে খেয়াল করুন, একটা গ্রাউন্ড তৈরি করেছেন। এখন ধরুন ফেব্রুয়ারি মানা হলো, নির্বাচন কমিশন পাল্টালো না, তারা একটা শিডিউল দিলেন। আপনি তো একটা গ্রাউন্ড, আমি তো আগেই বলেছি আমি তো এই নির্বাচন কমিশনের শিডিউল মানি না। তারা যদি মাঠে নেমে যান এবং কেউ না কেউ, ডক্টর ইউনূস না চাইলেও কেউ না কেউ তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করবে, এটাই বলছি। অ্যানাদার পাওয়ার সেন্টার। একটা জিনিস সাধারণ মানুষ মানে হয় না জানতে চাওয়া, তারেক রহমান কবে আসবে? এখন তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে কোনো সময় উনি আসতে পারেন, ওনার মামলার কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। আসছেন না কেন? আমি আসছি তার আগে আরেকটা জিনিস হচ্ছে গৃহযুদ্ধ হবে কিনা। আমার কাছে এটা মনে হয় না, কারণ বিএনপি যদি মাঠে নামে, মানে এনসিপির তো আসলে লোকজন নাই, আমরা একদম স্ট্রেট অ্যাওয়ে কথা বলি। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় হাসরাত আব্দুল্লাহ গেলেন, এনসিপি গেল, আসলে যতটুকু মানুষ আমরা দেখেছি মূলত নির্বাচন কমিশন ঘেরাও তো মোটামুটি পরিষ্কার। আর ওখানে যতটুকু হয়েছে, ওখানে জামায়াতে ইসলামী ইনফরমালি গেছে, শিবির গেছে, তাদের স্লোগান দেখেছি। একদম গুরুত্বপূর্ণ জামায়াত নেতা উনি বলছেন আমি ইনফরমালি এসেছি, এবং অনেক ইসলামিস্ট তারা, আমি এখানে একটু বলে রাখি যে সরকার অনেক ইসলামিস্ট এক্সট্রিমিস্টের মবকে এক ধরনের সমর্থন না হলেও ব্যবস্থা নেয় না, এই কারণে বলে আমি মনে করি তাদেরকে মাঠে, চুপ থাকা মানেই সমর্থন, ইয়েস এক্স্যাক্টলি, তাদেরকে মাঠে নামাতে চায়। তো এই সংখ্যাও যতটুকু আছে, তারা বিএনপির সংখ্যার সামনে ওভারওয়েলমড হয়ে যাবে, আমার মনে হয় হবে না। এবার তারেক রহমানের ইস্যু আমি আসলে নিশ্চিত নই। আমার ধারণা যেটা, এটা আমি একদম আমার ধারণা বলছি, হতে পারে উনি তো দীর্ঘদিন বাইরে আছেন, উনি যখন আসবেন তখন ওনাকে নিয়ে একটা মেজর হাইপ হবে। অবশ্যই। তো এখন আমি ধারণা করি, আমি জানি না আসলে, সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণার পর যদি তিনি আসেন, ওনাকে নিয়ে যে হাইপ তৈরি হবে, সেই হাইপটাকে দিয়েই ইলেকশনটা পার হয়ে যাওয়া যাবে। পারহ্যাপস এটা একটা কৌশল হতে পারে। একদম পরিষ্কার। ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান ছিল। এখন এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির বিপ্লবী গার্ড প্রধান, সামরিক বাহিনীর প্রধান এবং 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। বেশ কয়েকটি আবাসিক ভবনে হামলায় প্রাণ গেছে কয়েকজন বেসামরিক নাগরিকের। জবাব দিতে মরিয়া ইরানও এরই মধ্যে তেল আবিবে ছুঁড়েছে শতাধিক ড্রোন। কয়েকদিন ধরে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বে আলোচনা চলছিল ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে। এমনকি একদিন আগে ইরানের ওপর বড় আকারের ইসরায়েলি হামলার শঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই আশঙ্কাই সত্যি হলো। স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরান সহ আশপাশের শহর কেঁপে ওঠে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা করা হয়। এতে নিহত হন বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি। অপারেশন রাইজিং লায়ন নামের ইসরায়েলের এ হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। বড় আকারের হামলার পর আগুন জ্বলতে দেখা যায় মধ্য ইরানের নাতানজ শহরের এ পারমাণবিক স্থাপনায়। তবে কর্তৃপক্ষ বলছে, পারমাণবিক কেন্দ্রটির তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক আছে। একই সাথে ইরানের অত্যন্ত 6টি সামরিক ঘাঁটি সহ সামরিক কমান্ডারদের বাসভবনও লক্ষ্য করে হামলা করা হয়।
নিহত হয়েছেন সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। এ খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও যানবাহন। হতাহত হন অনেকে। হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের জন্য আগাম প্রতিরোধমূলক হামলা বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে বসে নেই ইরানও। হামলার জবাবে তেল আবিবে প্রায় ১০০টি ড্রোন ছুড়েছে তেহরান। যদিও এসব ড্রোন ভূপাতিত করার দাবি আইডিএফের। এর আগে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই হামলার পরিণতি হবে তিক্ত ও বেদনাদায়ক। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের খোঁজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানের ২৪২ আরোহীর মধ্যে জীবিত বিশ্বাস কুমার রমেশ সহ মেডিকেল কলেজের আহতরা আহমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এদিকে বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের যে স্থানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়, শুক্রবার সকালে সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার সাথে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান নরেন্দ্র মোদী। কথা বলেন বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বিমান দুর্ঘটনার পর এখনও যাত্রীদের অনেকের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এদিকে বোমা আতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। এছাড়া ৩ ঘন্টা আকাশে চক্কর কেটে মুম্বাই বিমানবন্দরে ফিরে গেছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থাটির আরও একটি বিমান। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ থাকায় দেশটির আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলোতে যেতে পারছে না বিমানগুলো। এমন পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক বিমানকে মাঝপথ থেকে ফিরিয়েও আনা হচ্ছে। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। হঠাৎ করে পাওয়া নেতৃত্ব নিয়ে রোমাঞ্চিত মেহেদী হাসান মিরাজ। আগের অধিনায়ক শান্তর সঙ্গেও কথা বলেছেন তিনি। শ্রীলঙ্কায় যাওয়ার আগের দিন অধিনায়কের কথা জানতে পারেন তিনি। 1 বছরের এই চুক্তিতে দলকে ভালো অবস্থানে দেখতে চান ওয়ানডের নতুন অধিনায়ক। নেই কোনো আলোচনা, নেই কোনো পরিকল্পনা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিনই মিরাজ জানতে পারেন তিনি ওয়ানডে দলের নতুন অধিনায়ক। আগের অধিনায়ক নাজমুল শান্তর সাথেও করা হয়নি বোর্ড থেকে কোনো আলোচনা। ইমার্জেন্সি জুম মিটিংয়ে মিরাজকে অধিনায়ক করে বিসিবি। হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এই অলরাউন্ডার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিকল্পনার কথা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। 2023 বিশ্বকাপে দলের যাচ্ছে তাই পারফরমেন্স। এরপর 14 ওয়ানডের 10টি হেরেছে টাইগার্স। তাই প্রথম লক্ষ্য দল ঘোষণা, সাথে ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ। এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে। কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে, সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। তবে প্রশ্ন উঠেছে যে প্রক্রিয়ায় ওয়ানডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানো হয়েছে। অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদী মিরাজ, তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক। শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল।
মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।